আচ্ছা, আমারে ওয়েব ডিজাইন আজকে ফার্স্ট ক্লাস। ওয়েব ডিজাইন কি, কেন শিখবো, গ্রাফিক্স ডিজাইন কি, কেন শিখবো না, কেন শিখবো, তারপরে ডিজিটাল মার্কেটিং, এসইও, আদার্স অন্যান্য যে কাজগুলো আছে ওইগুলা কেন শিখবো না এবং কেন শিখবো, সমস্ত বিষয় ডিটেলসে সমস্ত বিষয়ে আজকে জাস্ট একটু ধারণা দেওয়া হবে। আজকে কোনো কোডিং টোডিংয়ে যাব না, আজকে জাস্ট সেমিনার টাইপ ক্লাস হবে, ঠিক আছে? তো এটা যেহেতু ওয়েব ডিজাইনের ক্লাস, তো ফার্স্টে আমাদের যে বিষয়গুলো জানা জরুরি সেই বিষয়গুলা স্টেপ বাই স্টেপ আমরা আজকের দিন থেকে আর কি রানিং করব। সো রানিং করার জন্য আমাদের ওয়েব ডিজাইন শিখতে কি কি শেখা প্রয়োজন এই বিষয়টা আগে জানবো। ফার্স্টে আমাদের ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট এই দুইটা পার্ট আগে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়নি। ফার্স্টে যদি বলি যে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট কি, যদি এভাবে বলি যে ওয়েবসাইট কত ধরনের, একটা হচ্ছে যে স্ট্যাটিক ওয়েবসাইট, একটা ডাইনামিক ওয়েবসাইট। তারপরে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের পার্ট দুইটা হলো আলাদা, ঠিক আছে? আমরা এই কোর্সে শিখবো হচ্ছে যে ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্টের কোর্সটা আলাদা, ঠিক আছে? তো ডেভেলপমেন্ট অ্যাডভান্স লেভেল কোর্স। ফার্স্টে অনেকের একটা ভুল ধারণা থাকে যে ফার্স্টে আমরা ওয়েব ডেভেলপমেন্ট থেকে শুরু করব, ঠিক আছে? সো অনেকে মনে করে যে, আবার কনফিউশনেও থাকে যে আমি ওয়েব ডিজাইন দিয়ে শুরু করব নাকি ডেভেলপমেন্ট দিয়ে শুরু করব। এই ধারণাটা অনেকেরই ফার্স্টে কাজ করে। সো এই কথাটার এক কথা যদি উত্তর দিই তাহলে আমাদের ফার্স্টে শুরু করতে হবে। যদি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে চাই তাহলে ফার্স্টে ওয়েব ডিজাইন থেকে শুরু করতে হবে। এখন আসা যাক ওয়েব ডিজাইন কি এবং ওয়েব ডেভেলপমেন্ট কি। ওয়েব ডিজাইনটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন, ঠিক আছে? এবং ওয়েবসাইটটা আবার কি? ওয়েবসাইট যদি এক কথায় বলি, আপনারা এখন যে ওয়েবসাইটে ভিডিওটি দেখছেন, ইউটিউব, এটাও একটা ওয়েবসাইট। সো যদি ওয়েবসাইট কি একটু ভিজিট করি আমি। আচ্ছা, ইউটিউবে ভিজিট করলাম। ইউটিউবের আগে দেখেন ফার্স্টে আমাদের এখানে ওপেন ছিল কি google.com। এই যে google.com-এ গেলাম, এটাও কিন্তু একটা ওয়েবসাইট। আচ্ছা, নেট কানেকশনটা স্লো। এই যে google.com, এটাও কিন্তু একটা ওয়েবসাইট, ঠিক আছে? এটা ওয়েবসাইট হলো, এটা একটা সার্চ ইঞ্জিন। আমরা এখানে বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন তথ্য এখান থেকে খুঁজে বের করতে পারি। এরকম আরো অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে, যেমন বিং, ইয়াহু, তারপর ডাকডাকগো, ডিপ ওয়েব, ডার্ক ওয়েব, অনেকগুলো ওয়েবসাইট আছে, অর্থাৎ সার্চ ইঞ্জিন আছে। সো আলাদা আলাদা সার্চ ইঞ্জিনের আলাদা আলাদা কাজ। সো আমরা সাধারণত সারফেস ওয়েবসাইটে ভিজিট করি। সারফেস ওয়েবসাইট কি, আমরা সহজে যারা ইউজার ফ্রেন্ডলি, অর্থাৎ ইউজার ফ্রেন্ডলি বলতে আমি এটা বোঝাচ্ছি যে সবাই সবাই সাধারণ পাবলিক যেগুলো ভিজিট করে, এটা হচ্ছে সারফেস ওয়েবসাইট। যেমন গুগল, ইয়াহু, বিং, ঠিক আছে? এগুলো আমরা সাধারণ পাবলিক ভিজিট করতে পারি। এবং হ্যাকিং রিলেটেড সাইটগুলো যেমন ডার্ক ওয়েব, ডিপ ওয়েব, এগুলা আলাদা একটা ব্রাউজার আছে, ওই ব্রাউজার দিয়ে ভিজিট করতে হয়। সো ওইদিকে এখন যাচ্ছে না, জাস্ট আমরা বেসিকভাবে ওয়েব ডিজাইনটাকে কমপ্লিট করব, তারপরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ওই কনসেপ্টগুলো ইনশাল্লাহ পেয়ে যাব। সো আমি ওইখানে ভিজিট করলাম google.com, বিং, তারপরে ইয়াহু। আচ্ছা, google.com এর ইন্টারফেসটা এরকম এবং বিং এর ইন্টারফেসটা এরকম। আমরা গুগলে সার্চ করলেও যদি গুগলে যে মানে ইনফরমেশন আমরা খুঁজে পাবো না, সেগুলো বিংয়ে থাকতে পারে, ইয়াহু থাকতে পারে। অর্থাৎ আমরা যদি গুগলেও সার্চ করি, যদি গুগলে না থাকে, এরা রিডাইরেক্ট করে, মানে যে ওয়েবসাইটে আছে, অর্থাৎ যে সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করা আছে, সেখানে এরা গুগল রিডাইরেক্ট করে অটোমেটিক্যালি নিয়ে যায়।
এবং বিংও সেই একই কাজ করে। বিংয়ে যদি না থাকে, বিং থেকে অটোমেটিক্যালি রিডাইরেক্ট করে গুগলে ট্রান্সফার করে দেয় যে আমার এখানে নাই, তুমি ওখানে গিয়ে ইনফরমেশনগুলো নাও। আচ্ছা, ওয়েবসাইট কি এটা জানলাম, ওয়েব ডিজাইন কি এটা জানলাম না। এবার আসা যাক ওয়েব ডিজাইন কি। ওয়েব ডিজাইন বলতে আমরা যে সাপোজ এখানে ফার্স্টে google.com-এ ভিজিট করলাম, google.com-এর যে ইন্টারফেস উইন্ডো ঠিক এরকম দেখেন, একটা এটার ডিজাইন একরকম, এবং বিংয়ের ডিজাইনটা ঠিক অন্য আর এক রকম। এবং আচ্ছা নেট কানেকশনটা স্লো, এজন্য আসছে না। সো যদি ডাক ডাক গো, তারপরে ডিপ ওয়েব, ডার্ক ওয়েব, এগুলোতে ভিজিট করে আলাদা আলাদা ইন্টারফেস পাবো আমরা। সো এটা নিয়ে এখন বর্তমানে মাথা ঘামানোর কিছু নাই, পরে আমরা যখন ডিজাইন ডেভেলপমেন্ট শেষ করব ঠিক তখন ওগুলো জানবো। আচ্ছা, ওয়েব ডিজাইন গেল, ওয়েবসাইট কি এটা গেল। এবার আসা যাক ওয়েবসাইটটা তৈরি করেছিল কেটা, এটা কিভাবে আসলো এবং কিভাবে চলে। ঠিক আছে, যদি মনে প্রশ্ন আসে সমস্যা নাই, প্রশ্ন করতে পারেন, আমি প্রশ্নের উত্তর এখান থেকে স্টেপ বাই স্টেপ দিতে থাকবো। ঠিক আছে, আর আপনারা যারা ইউটিউবে ভিডিওটি দেখছেন তারা কমেন্টে জানাই দেবেন, আমি ইনশাল্লাহ পরবর্তীতে কমেন্টের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। সো কোন টবে গেছিলাম, ফার্স্টে ওয়েব ডিজাইনের, মানে ফার্স্টে যে ব্যক্তি ওয়েবসাইটটা তৈরি করেছিল। আচ্ছা, ওয়ার্ডে ফার্স্টে দ্য ফার্স্ট ওয়েবসাইট ইন ওয়ার্ল্ড, টিম বার্নার্স। আচ্ছা, যিনি ফার্স্টে ওয়েবসাইটটা মানে তৈরি করেছিল, ফার্স্টে যে ইন্ডেক্স করাতে পারছিল, ওয়েবে শো করাতে পারছিল, সেই ব্যক্তির নাম হচ্ছে টিম বার্নার্স লি। আচ্ছা, ফার্স্টে যে ওয়েবসাইটটা ছিল ওর সম্পর্কে একটু পরে জানতেছি। ফার্স্টে যে ওয়েবসাইটটা গুগলে না, ওয়েবে শো করাতে পারছিল, গুগল টুগল তো সব পরে আসলো, গুগল, ইয়াহু, বিং, এই সার্চ ইঞ্জিন তো পরে আসছে। ফার্স্টে আগে ওয়েবসাইটটা ওয়েবে ইন্ডেক্স করাতে পারছে, অর্থাৎ শো করাতে পারছে, এটা কে কিভাবে করেছিল এবং ডিজাইনটা কেমন ছিল এটা জানার জন্য আমরা সার্চ করলাম দ্য ফার্স্ট ওয়েবসাইট ইন ওয়ার্ল্ড। এখানে যাওয়ার পরে এখানে একটা info.com.ch, এই ওয়েবসাইটে যাব। ব্রাউজ দ্য ফার্স্ট ওয়েবসাইট। সর্বপ্রথম ব্রাউজারে এই ওয়েবসাইটটা শো করাতে পারছিল, এবং বছরের পর বছর ঠিক এইভাবে এখনও এই ওয়েবসাইটটা পড়ে আছে। ডিজাইনটা ফার্স্টে এরকমভাবেই করছিল। এখন দেখেন এগুলা বিভিন্ন ধরনের স্টাইল, দেখতে সুন্দর, কিন্তু এটা সুন্দর লাগছে না, ফার্স্টে জাস্ট শো করাইছিল। এবং এই ওয়েবসাইটটা তৈরি করার জন্য আমরা কি কি ল্যাঙ্গুয়েজ শিখবো, ল্যাঙ্গুয়েজ বলতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, ওয়েব ল্যাঙ্গুয়েজ আছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে। সো এই ল্যাঙ্গুয়েজগুলো কি কি শিখবো এরপরে আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বলবো ইনশাল্লাহ, আপনারা জাস্ট আমার সঙ্গে কন্টিনিউ করবেন। তারপরে ব্রাউজ দ্য ফার্স্ট ওয়েবসাইট ইউজিং দ্য লাইন মোড ব্রাউজার সিমুলেটর। আচ্ছা, এগুলো আপনারা ভিজিট করে দেখবেন, এগুলো দেখে আমি জাস্ট এখন সময় নষ্ট করছি না, আমার যেটুকু দেখানোর দরকার আমি ঠিক এইটুকু দেখাবো। আস্তে আস্তে প্রবলেম পড়লে আমাকে প্রশ্ন করবেন, আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপরে আপনারা নিজে থেকে সলভ করবেন, গুগলে সার্চ করবেন, ইউটিউবে সার্চ করবেন। ফার্স্টে আগে নিজেরা ট্রাই করবেন, নিজেরা ট্রাই না করলে শিখতে পারবেন না। তারপরে আসবেন কোনো ব্যক্তির কাছে, যদি যে ব্যক্তির কাছে শিখছেন সেই ব্যক্তিকে প্রশ্ন করবেন, অথবা যে ইউটিউব চ্যানেল অথবা গুগলে, ওখানে গিয়ে কমেন্ট করবেন যে ভাই এই উত্তরটা পাইনি, এই উত্তরটা দিলে ভালো হয়। সো এরপরে আসা যাক ওয়েব ডিজাইন শিখতে আমাদের কি কি ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। আচ্ছা, ওয়েব ডিজাইন শিখতে কি কি ল্যাঙ্গুয়েজ শিখতে হবে এটা আসার পূর্বে আমি একটা জিনিস দেখাতে ভুলে গেলাম, সেটা হলো এই যে টিম বার্নার্স লিং নাকি নাম, এই যে টিম বার্নার্স লি, এই ব্যক্তি সর্বপ্রথম ওয়েবসাইট তৈরি করে শো করাতে সক্ষম হয়, এবং এই ব্যক্তির জন্যই আমরা আজকে ওয়ার্ল্ডের যত ওয়েবসাইট আছে প্রত্যেকটা ওয়েবসাইটে ভিজিট করতে পারি। এবং এই ইনফরমেশনগুলো আপনারা একটু পড়ে নেবেন যে ওয়েবসাইট ফার্স্ট কত সালে লঞ্চ হয়, কিভাবে কি হয়,
এগুলো প্রত্যেকটা জিনিস আপনারা এখানে গুগলে সার্চ করে ইনডেপথে পেয়ে যাবেন। আচ্ছা, ওয়েবসাইটটা কিভাবে চলে এগুলা দেখবো, তারপরে কি কি ল্যাঙ্গুয়েজ শিখবো এগুলা দেখবো। সো ফার্স্টে আমাদের যে কনসেপ্টগুলো থাকা লাগবে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে, ফার্স্টে আমাদের ওয়েব ডিজাইন শেখার জন্য যে কনসেপ্টটা থাকতে হবে সেটা হচ্ছে কনসেপ্ট অফ ডিফারেন্ট ওয়েবসাইট। প্রত্যেকটা আলাদা আলাদা ওয়েবসাইট সম্পর্কে আমাদের নলেজ থাকতে হবে। আলাদা আলাদা ওয়েবসাইট বলতে স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট, এগুলোর নলেজ থাকতে হবে। স্ট্যাটিক ওয়েবসাইট কি এবং ডাইনামিক ওয়েবসাইট কি, ও নলেজ আসছে। আচ্ছা, স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট এটা যদি একটু দেখাই, আমরা ফার্স্টে ভিজিট করেছিলাম কি ইউটিউব, এটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। আচ্ছা, ডাইনামিক ওয়েবসাইটে একটু পরে আসি, ফার্স্টে আসবো কি কিসে, স্ট্যাটিক ওয়েবসাইটে। যদি স্ট্যাটিক ওয়েবসাইটে আসি তাহলে একটা কি ওয়েবসাইট দেখানো যায়। আচ্ছা, আচ্ছা আমরা আমাদের নিজের ওয়েবসাইটটাই দেখাই। স্ট্যাটিক ওয়েবসাইট বলতে এখানে স্ট্যাটিকের মধ্যে ডাইনামিক আমি করে রাখছি। আচ্ছা, আমি লোকাল হোস্ট থেকে দেখাই, এটা লোকাল হোস্ট কি, লাইভ সার্ভার কি, এগুলো সব পরে আসবো ইনশাল্লাহ। আচ্ছা, এই যে জ্যাম সফটওয়্যার কন্ট্রোল প্যানেল এগুলা কি আপনাদের এখন জানার প্রয়োজন নাই, এগুলা পরবর্তী সময় আমরা ইনশাল্লাহ জানবো। লোকাল হোস্টও কাজ করে না। আচ্ছা, আমরা যে টপিকে ছিলাম সেই টপিকটা হলো স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট, রাইট? সো স্ট্যাটিক ওয়েবসাইট আমি বোঝাচ্ছি, আপনারা যে এখন যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লোকাল হোস্টে লাইভ সার্ভার করা নাই। আমি পরবর্তী টাইমে লাইভ সার্ভার করে দেবো, আপনারা যখন ইউটিউবে ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ লাইভ সার্ভারেই পেয়ে যাবেন। সো এই স্ট্যাটিক ওয়েবসাইট দেখেন, এই ইনফরমেশনগুলো আমি যেখানে দিয়ে রাখছি এগুলো কিন্তু চেঞ্জ হবে না। আমি ভিজিট করলেও যেটা দেখতে পাচ্ছেন, আর একজনা ভিজিট করলেও যেটা দেখতে পাবে, মানে দুনিয়ার যে প্রান্ত থেকে যেই ভিজিট করুক ঠিক এরকম বছরের পর বছর যদি আমি চেঞ্জ না করি এরকমভাবেই পড়ে থাকবে। এটা কিন্তু ডাইনামিক ওয়েবসাইট না, স্ট্যাটিক ওয়েবসাইট। এবং ডাইনামিক ওয়েবসাইট যদি বলি, আচ্ছা এই ওয়েবসাইটটা আগে একটু দেখাই। দেখেন এখানে ইনফরমেশন চেঞ্জ করার জন্য কিন্তু কোনো আমি হচ্ছে এখানে কন্ট্রোল প্যানেল দিইনি কো। এখানে কিন্তু এটা বছরের পর বছর এইভাবেই পড়ে থাকবে আমি যদি এটার ব্যাকএন্ডে গিয়ে যদি চেঞ্জ না করি। আচ্ছা, স্ট্যাটিক ওয়েবসাইট মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে কি। এরপরে আসা যাক হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। ডাইনামিক ওয়েবসাইট দেখানোর পরে আপনারা ইনডেপথে বোঝা যাবেন যে স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য। সো ফার্স্টে আমরা ভিজিট করলাম হচ্ছে youtube.com। আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন youtube.com অথবা ডিরেক্টলি সার্চ করবেন তাও পেয়ে যাবেন। সো দেখেন আমি যে এখানে youtube.com ভিজিট করলাম, youtube.com-এ আসার পরে দেখেন ফার্স্টে আমাদের একটা, এটা মনে হয় একটা গান, তারপরে একটা টিউটোরিয়াল আছে এখানে আহসান উদ্দিন নোমান ভাইয়ের। এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন। যদি আমি আবারও youtube.com-এ যাই,
এত স্লো। আচ্ছা, আমি এখানে যে বিষয়টা দেখাতে চাচ্ছিলাম সেটা হলো, দেখেন আমি ফার্স্টে যে youtube.com-এ গিয়েছিলাম, এখানকার ইন্টারফেসটা দেখেন। এখানে ফার্স্টে একটা গান মিলেছে, এটা মিলেছে, এটাও মিলেছে, এটা মিলে নাই। এখানে আদালত আছে, এখানে দেখেন অন্যটা আছে। মানে এক এক সময় ভিজিট করলে, মানে সময় ভেদে ভিজিট করলে আপডেট হতে থাকে, ইনফরমেশন চেঞ্জ হতে থাকে। এটা ইউটিউব.কমটা হচ্ছে একটা ভিডিও শেয়ারিং ওয়েবসাইট। এরকম ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য যদি আরও কিছু বলি, ফেসবুক আছে, টুইটার আছে, লিঙ্কডইন আছে, তামলার আছে, আরও অনেকগুলো এরকম ডাইনামিক ওয়েবসাইট আছে। সো ডাইনামিক ওয়েবসাইটটা যদি আরও একটু স্পষ্টভাবে বলি, সেটা হলো ইউজার ভেদে এক একজনে এক এক রকম ইনফরমেশন দেখতে পাবে, প্রতিনিয়ত আপডেট হতে থাকে। এটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য। সো এই ডাইনামিক ওয়েবসাইটগুলো তৈরি করতে আমাদের অ্যাডভান্স লেভেলের কোডিং নলেজ জানতে হয়, পিএইচপি জানতে হয়, লারাভেল, অনেকগুলো আছে, পাইথন টাইথন, অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজগুলোর বিষয়গুলো আমি একটু পরে আসতেছি। আগে সাইট কত ধরনের, এগুলা স্টেপ বাই স্টেপ জানলে আপনাদের বুঝতে সুবিধা হবে পরবর্তী টিউটোরিয়ালগুলোতে, পরবর্তী ক্লাসগুলোতে আপনারা বুঝতে পারবেন ঠিকভাবে। আশা করি আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন যে ডাইনামিক ওয়েবসাইট কি এবং স্ট্যাটিক ওয়েবসাইট কি, এবং এই ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে এবং স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে আমাদের কি কি শিখতে হবে, এই বিষয়গুলো আমাদের জানাটা খুবই জরুরি। সো এবার আসা যাক, আমরা কি কি ল্যাঙ্গুয়েজ শিখব এই ওয়েবসাইট তৈরি করার জন্য, আমাদের কি কি ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। সো ল্যাঙ্গুয়েজটা আমি এখানে লিস্ট করে রেখেছি। আচ্ছা, এখানে সম্পূর্ণ লিস্ট করা নাই, আমাদের এখানে জাস্ট ওয়েব ডিজাইন সম্পর্কে একটু দেওয়া আছে এবং ডেভেলপমেন্ট সম্পর্কে দেওয়া আছে, মানে কি কি বিষয় আমাদের জানা জরুরি এবং কি কি বিষয় আমাদের ধারণা থাকতে হবে, এই বিষয়গুলো জাস্ট আমি এখানে নোট ডাউন করে রেখেছি। আচ্ছা, আমরা এখানে লিস্ট করে রেখেছিলাম আমাদের ওয়েবসাইটের সম্পর্কে, ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট সম্পর্কে জানতে হলে কি কি বিষয় জানতে হবে, এগুলো লিস্ট করে রেখেছি। আচ্ছা, নিচের দিকে লিস্ট করে রেখেছি কি, কেন ওয়েব ডিজাইন শিখবো, কেন গ্রাফিক ডিজাইন শিখবো না, কেন শিখবো, এগুলো আমি জাস্ট এখানে আমার মনে রাখার শর্তে আমি এগুলো জাস্ট লিস্ট করে রেখেছি। আচ্ছা, আপনি যে ওয়েব ডিজাইন শিখবেন, কথা বলেন, সমস্যা নেই। তো ওয়েব ডিজাইনিং কেন শিখবেন, গ্রাফিক্স কেন না, অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট কেন না, ডিজিটাল মার্কেটিং কেন না, এসইও কি জন্য শিখবেন না, মানে ওয়েব ডিজাইনটাই কেন শিখবেন, বলেন, সমস্যা নেই। আর আপনারা ইউটিউবে যারা ভিডিও দেখছেন তারা আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা কেন ওয়েব ডিজাইন শিখবেন। আচ্ছা, বলেন, কেন ওয়েব ডিজাইন শিখবেন, গ্রাফিক্স না, গ্রাফিক্স কেন শিখবেন না, তারপরে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট কেন শিখবেন না, আইওএস কেন শিখবেন না, ডিজিটাল মার্কেটিং না কেন? আমি ওয়েব ডেভেলপমেন্ট কাজ শিখতে চাই কারণ আমি একজন ভালো মানের ওয়েব ডেভেলপার হতে চাই। যেসব ওয়েবসাইটগুলো অনলাইনে সাপোর্ট করানো আছে সেগুলো দেখে আমি উদ্বুদ্ধ হয়ে আগ্রহ বোধ করি, কেননা এত সুন্দর সুন্দর ওয়েবসাইটগুলো তৈরি করে এবং সেগুলো বিজনেস ক্যাটাগরিতে হয়ে থাকে, যার কারণে আমি ওয়েব ডেভেলপার হতে চাই। এগুলো শিখে ভালো মানের ওয়েব ডেভেলপার হয়ে আমি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার করতে চাই। আচ্ছা, ফ্রিল্যান্সিং করার জন্য তো আরও অনেক কাজ আছে, যে কাজগুলোর নাম বললাম, গ্রাফিক্স আছে, অ্যান্ড্রয়েড অ্যাপস আছে, তারপরে আইওএস ডেভেলপমেন্ট আছে, ডেস্কটপ সফটওয়্যার ডেভেলপমেন্ট আছে, ডিজিটাল মার্কেটিং আছে, ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে এসইও আছে, ফেসবুক মার্কেটিং তো ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যেই পড়ে, ইনস্টাগ্রাম মার্কেটিং, এগুলো সব ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে পড়ে। আচ্ছা, এগুলো কেন শিখবেন না, তো এটাই কেন,
মানে কি জন্য শিখবেন, আমার প্রশ্ন হচ্ছে এটা। ওয়েব ডেভেলপমেন্ট একটা হার্ডলি সাবজেক্ট বলে সবার কাছে মনে হয়। তো আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি, আসলে সহজটা তো সবাই করতে পারে। সব কিছুর মার্কেট প্লেস ধরতে হলে হার্ড সাইডটা কেউ ধরতে চায় না। তাই আমি চাই যে এই হার্ড সাইডটাকে হিফজ করে আমি সেখানে মার্কেট প্লেসে দাঁড়াইতে চাই, যার কারণে আমি ওয়েব ডেভেলপমেন্ট কাজটার প্রতি আগ্রহী। আচ্ছা, বুঝলাম। ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টটা কাজটা কিন্তু সহজ না, এটা অনেক হার্ড একটা কাজ। এবং আমি যদি এই কাজের লিস্টগুলোর মধ্যে টপ র্যাঙ্কে ফেলাই, তাহলে এই সফটওয়্যার রিলেটেড যে কাজগুলো আছে, এই কাজগুলোর মধ্যে ওয়েব ডেভেলপমেন্ট, তারপরে অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট, মানে সফটওয়্যার রিলেটেড যে কাজগুলো আছে এগুলো টপে পাবেন। ঠিক আছে? সো আমি যদি এখন ফ্রিল্যান্স মার্কেট প্লেসে গিয়ে দেখাই, সাপোজ আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম যে ওয়েব ডিজাইন কেন শিখবেন, আপনি প্রশ্নের উত্তর দিয়েছিলেন যে ভালো মানের একজন ওয়েব ডেভেলপার হয়ে ফ্রিল্যান্সিং করতে চাই, রাইট? ইয়েস। তো এই কাজটা শেখাটা কিন্তু সহজ না, এটা তো জানেন। হ্যাঁ, এটা এটা আমি অনেক জানি। একটা হার্ড একটা কাজ। এই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের থেকে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এগুলো কিন্তু সহজ। এবার এই কাজগুলো না শিখে, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন এগুলো না শিখে ওয়েব ডিজাইন কেন শিখবো, এটার উত্তর আমি এখন দিব। যদি এখানে একটা লিস্ট করি, সাপোজ স্পেলিং ভুল হলে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কম্পিটি আচ্ছা, কম্পিটিশন বানানটা মেবি ভুল হচ্ছে। তারপরে হচ্ছে যে লো ডিমান্ড লো কম্পিটিশন, হাই ডিমান্ড হাই কম্পিটিশন, লো ডিমান্ড কম্পিটিশন, এখানে আমি লিস্ট করলাম লো ডিমান্ড লো কম্পিটিশন, হাই ডিমান্ড হাই কম্পিটিশন, লো ডিমান্ড হাই কম্পিটিশন, হাই ডিমান্ড লো কম্পিটিশন। এটার মধ্যে আপনি কোনটা চয়েস করবেন? অবশ্যই হাই ডিমান্ড হাই কম্পিটিশন। আচ্ছা, আপনার অ্যান্সার হচ্ছে হাই ডিমান্ড হাই কম্পিটিশন। হাই ডিমান্ড লো কম্পিটিশন, এটাও কমফোর্টেবল
একটা, যে কোনো একটা? হাই ডিমান্ড, লো কম্পিটিশন। এটাই ফাইনাল অ্যান্সার? ইয়েস। আচ্ছা, প্রশ্নের উত্তরটা ঠিক আছে, কিন্তু মার্কেটে এটার আর এখন আর ভ্যালু নাই। ভ্যালু নাই এজন্যই, আমরা যদি এখানে ভিজিট করি, আপনি তো কেবল ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখছেন, আপনার থেকে অনেক ভালো ভালো ডেভেলপার এখন মার্কেটে কাজ করছে, এবং ডিজিটাল মার্কেটার, গ্রাফিক ডিজাইনার অনেকেই কাজ করছে। তার মধ্যে থেকে সবাই কিন্তু ইজি কাজে বেশি বিজি থাকে, অবশ্যই। এজন্য ইজি কাজের কম্পিটিশন বেশি। হুম। আচ্ছা, আজান দিচ্ছে, টিউটোরিয়ালটা একটু অফ করছি। আচ্ছা, মার্কেটে এখন বর্তমানে প্রচুর পরিমাণে কম্পিটিশন। যখন ফার্স্ট ফ্রিল্যান্সিংটা শুরু হয়, ফ্রিল্যান্সিংয়ের কাজ 2000 সালেরও দিকে, অনেক আগে, 2005-06 সাল, 2008-10 সালে, মানে ফ্রিল্যান্সিংয়ে সাকসেস হওয়াটা এত কঠিন কিছু ছিল না, কিন্তু এখন 2018, 19, 20, 21, 22-এ অনেক কঠিন। অনেক কঠিন এজন্যই এখন মানুষ সহজ কাজগুলো শিখে আমাদের ক্লায়েন্ট যেগুলো, বায়ার, কিংবা আপনার নিজের সার্ভিসই বলেন না কেন, সেই সার্ভিসগুলো আপনারা সার্ভিস প্রোভাইড করতে পারেন। আর যেগুলো কঠিন কাজ, এগুলো সবাই শিখতে চায় না, এবং এই শেখাটা অনেক লেন্দি, অনেক সময় লাগে। মানুষ হুটহাট করে খুব মানে শর্ট টাইমে টাকা ইনকাম করতে চায়, এজন্য মানুষ ডিজিটাল মার্কেটিং, এসইও, অন্যান্য কাজগুলো শিখে কাজ শুরু করে দেয়, কিন্তু এখানে মার্কেটে এগুলার হিউজ কম্পিটিশন। এবং ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে যে কম্পিটিশন নাই তা না, কিন্তু আপনি তুলনামূলকভাবে ডিজিটাল মার্কেটিং, আদার্স যে অন্য কাজগুলো আছে, কঠিন কাজগুলোর কিন্তু কম্পিটিশন তুলনামূলকভাবে কম। কারণ মানে কঠিন কাজগুলো কিন্তু সবাই পারে না এবং শিখতেও চায় না সবাই সহজে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ওয়েব ডিজাইনটা মানুষ কেন শিখে, কিভাবে শিখতে হবে, এগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো ইনশাল্লাহ। সো যদি জবে যাই, দেখেন ফার্স্টে আছে ওয়েবসাইট ডিজাইন, মোবাইল অ্যাপস, অ্যান্ড্রয়েড অ্যাপস, আইফোন অ্যাপস, সফটওয়্যার, কি লেখা, আর্কিটেকচার, তারপরে গ্রাফিক ডিজাইন, লগো ডিজাইন, অনেকগুলো কাজ আছে। এক্সেল, আপনি যদি এক্সেল জেনে থাকেন তাও এখানে কাজ করতে পারবেন, কিন্তু এক্সেল দিয়ে আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্ট হবে না। ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে চাইলে যে যেরকম ডিজিটাল মার্কেটিং আছে, গ্রাফিক ডিজাইন আছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট আছে, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, এগুলো শিখতে হবে। এবং মার্কেটে যারা অ্যাডভান্স লেভেলের ডেভেলপার, তারা শুধুমাত্র যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের উপর এক্সপার্ট হয়েও কিন্তু কাজ করে, যেমন জাভা স্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপরে পিএইচপি, পাইথন, ঠিক আছে, এই ল্যাঙ্গুয়েজগুলো শিখেও কিন্তু কাজ করে, শুধুমাত্র সে একটার উপর পিএইচডি করা আছে। পিএইচডি না, আপনাদেরকে বোঝার সুবিধার্থে বললাম। আপনি এইচটিএমএল, সিএসএস, জাভা স্ক্রিপ্ট, জেকুয়েরি, বুটস্ট্র্যাপ, পিএইচপি, এগুলো বেসিকভাবে শেখার পরে আমরা অ্যাডভান্স লেভেলের কাজ শিখবো ইনশাল্লাহ। তো আমি এখন যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, ফার্স্টে আমরা কাজ শিখবো হচ্ছে যে ক্লাস 8 পর্যন্ত। ক্লাস 8 কেন বললাম, দেখেন, ক্লাস 9-এ যখন উঠি তখন কিন্তু আমরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে যাই, সায়েন্স, আর্টস, কমার্স, আলাদা আলাদা সেক্টরে ভাগ হয়ে যায় না? ইয়েস। তারপরে যখন ইন্টারমিডিয়েটে যাই, ইন্টারমিডিয়েটেও যখন আলাদাভাবেই থাকি, সায়েন্সে থাকি কিংবা আর্টসে থাকি কিংবা কমার্সে থাকি, যে সেক্টরে থাকি না কেন, এই ইন্টারমিডিয়েট শেষ করার পরে যখন অনার্স মাস্টার্স লেভেলে যাই, অনার্সে কিংবা মাস্টার্সে যখন পড়েন, তখন কিন্তু সায়েন্সের মধ্যেও কিন্তু আলাদা সেক্টর আছে। সাবজেক্ট ওয়াইজ। হুম। আর্টসের মধ্যে আছে, কেউ ভূগোলে অনার্স করে, কেউ বাংলাতে অনার্স করে, কেউ আপনার অ্যাকাউন্টিংয়ে অনার্স করে, এগুলো কিন্তু কমার্সের সাবজেক্ট, আলাদা আলাদা। ঠিক আমরা ফার্স্টে কি শিখবো, ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া শিখবো।
এরপরে এগুলো শেখার পরে আপনি কোন সেক্টরে যাবেন, তখন আপনি নিজে রিসার্চ করে তখন এমনি অটোমেটিক্যালি আপনারা বুঝতে পারবেন যে আমার এই সেক্টরটা শিখলে আমি নিজে ভালো কিছু ইনশাল্লাহ করতে পারবো ইন ফিউচার। তো আশা করি বুঝতে পেরেছেন যে এটার কম্পিটিশন কি, কেন শিখবো। তো অনেক বক বক করলাম, মূল টপিক আসা যাক। তো দেখেন আমি কম্পিটিশনের দিক দিয়ে যদি বলি, ফার্স্টে দেখেন এগুলোই আছে, সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজগুলোই আছে। আর আপনারা যদি ফ্রিল্যান্সিংয়ে কিংবা জব সেক্টরে ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে চান, তো আপনারা এই কাজগুলো শিখতে পারেন। আমি যে কাজগুলোর নাম বললাম, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, এগুলো শিখতে পারেন। সো প্রত্যেকটা মার্কেট প্লেসে গেলে এগুলোই দেখবেন, টপ লেভেল কাজগুলোই ফার্স্টের দিকে দেখবেন। ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ, সেলস অ্যান্ড মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, তো আছে এগুলো জবের মধ্যে নয়। ডেভেলপমেন্ট এন্ড আইটি। আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, বিভিন্ন। আপওয়ার্কে গেলেও দেখতে পাবেন, যদি আপওয়ার্কে তো ছিলাম না, ফাইবারে। দেখেন আমি যখন ফাইবারে ভিজিট করলাম, ফার্স্টে সার্চ বক্সের নিচে দেখেন পপুলার ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস, লগো ডিজাইন, ড্রপ শিপিং, এগুলাই। এই যে দেখেন এখানে এক্সপ্লোর দ্য মার্কেট প্লেস, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, মানে আমি যেগুলো বলছি এগুলাই ঘুরে ফিরে প্রত্যেকটা মার্কেট প্লেসে ফার্স্টে এগুলাই। এই যে প্রোগ্রামিং অ্যান্ড টেক। আচ্ছা, আমি এটা যেহেতু ওয়েব ডিজাইন ক্লাস, সেহেতু আমরা কুইকলি একটা নোট ডাউন করে ফেলি যে ওয়েব ডিজাইন ক্লাসে আমরা কি কি শিখব। ওয়েব ডিজাইন শিখতে আমাদের কি কি ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, এগুলো যদি নোট ডাউন করে ফেলি তাহলে আমাদের কাজ শিখতে অনেক সুবিধা হবে। আচ্ছা, এটা নোট ডাউন করার পূর্বে আমি এখানে একটা নোট ডাউন করে রেখেছিলাম, এটা আগে দেখাই। যেহেতু এটা ওয়েব ডিজাইনের ক্লাস, সেহেতু এখানে আমাদের কনসেপ্ট অফ ডিফারেন্ট ওয়েবসাইট এটা অলরেডি বলে দিয়েছি। কনসেপ্ট অফ ডোমেন অ্যান্ড হোস্টিং। আচ্ছা, ডোমেন এবং হোস্টিং কি, রাইট? আমাদের ওয়েবসাইট রানিং করতে, অর্থাৎ ওয়েবসাইট চলাইতে আমাদের একটা ডোমেন এবং হোস্টিং বাধ্যতামূলক। আচ্ছা, ডোমেন হোস্টিংয়ে যদি বিস্তারিত একটু বলি, আচ্ছা বিস্তারিত বললে ভুল হবে, শর্টলি বলি। ফার্স্টে আমরা আগে জানবো ডোমেন কি এবং হোস্টিং কি। ডোমেন হোস্টিং কি জানেন? ডোমেন হচ্ছে নাম, আর হোস্টিং অর্থ হচ্ছে স্থান। স্পেস। আচ্ছা, আমি একটু বলি। ডোমেন হচ্ছে নাম, আর হোস্টিং হচ্ছে স্পেস বা হার্ড ডিস্ক। আপনারা কম্পিউটারে যে হার্ড ডিস্ক ব্যবহার করেন, এটাই মনে করেন যে আপনার হোস্টিং। সাপোজ যারা ডোমেন হোস্টিং ক্লিয়ার না, তাদের উদ্দেশ্য একটু ইনডেপথে বলি। ডোমেন হচ্ছে নাম, মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আপনারা গুগলে যে সার্চ করেন, গুগল কিংবা ইয়াহু কিংবা বিং, যে সার্চ ইঞ্জিনে সার্চ করেন না কেন, সাপোজ লিখলেন হাউ টু লার্ন ওয়েব ডিজাইন, এরকম নেট স্পিড হলে ভালোই হবে। কি লিখলাম? হাউ টু লার্ন ওয়েব ডিজাইন। এখানে ব্রাউজ কোর্স। আচ্ছা, ফার্স্টের ওয়েবসাইটটায় যাই, এটা সে অ্যাড করা আছে। আমরা যেটা লিখে সার্চ করলাম এটা কিন্তু কোনো নাম না, এটা জাস্ট কিওয়ার্ড।
ওয়েবসাইটের নাম কেমন হয়, যেমন এই যে fiverr.com, upwork.com, freelancer.com, তারপরে google.com, youtube.com, এগুলো হচ্ছে নাম। এই নামটাকে ডোমেইন নেম বলে। এবং এই ডোমেইনের আন্ডারে আমাদের কি কি ইন্ডেক্স করা আছে এবং এগুলো কোথায় থাকলে ইউজার খুব সহজেই ভিজিট করতে পারবে, এগুলোর জন্য তো একটা স্পেস দরকার আছে। এই স্পেসটাকে বলা হয় হোস্টিং। হোস্টিং যদি খুব সহজেই আমরা বলি, আমরা যে দিস পিসিতে গেলাম, যারা উইন্ডোজ 7 ইউজ করেন তাদের কম্পিউটার লেখা আছে অথবা মাই কম্পিউটার লেখা আছে। সো আমাদের হার্ড ডিস্কে দেখেন অনেকগুলাই, যে এখানে ভিডিও গান টান আছে, ঠিক আছে। সো এগুলো তো আমাদের হোস্ট করে রাখা লাগছে, এখানে একটা স্পেসের মধ্যে আছে। সো এই স্পেসটাকে আমরা হোস্টিং বলি। আরো সহজ ভাষায় যদি বলি, সাপোজ আপনি একটা আইটি ট্রেনিং সেন্টার দিবেন। এবার চিন্তা করছেন যে আইটি ট্রেনিং সেন্টার দিবেন, কিন্তু এখনো নাম চিন্তা করেননি যে কি নামে দিবেন এবং কোন জায়গায় দিবেন, কতটুকু জমির উপর দিবেন, এগুলো এখনো চিন্তা ভাবনা করেননি। জাস্ট ফার্স্টে চিন্তা ভাবনা করছেন কি একটা ট্রেনিং সেন্টার দেব। এবং এই ট্রেনিং সেন্টার দিলেই তো হবে না, ট্রেনিং সেন্টারের তো একটা নাম লাগবে, তাই না? তো এই নামটাই পরিচিতি হচ্ছে, আর কি। হ্যাঁ, পরিচিতি, রাইট। এই নামটাই হচ্ছে আপনার ডোমেইন। এবং এই ট্রেনিং সেন্টারটা তোর মহাকাশে ভাসমান অবস্থায় থাকবে না, এটা একটা যে কোনো স্পেসের মধ্যে থাকবে, একটা যে কোনো স্থানে থাকবে, রাইট। সাপোজ রাজশাহী কিংবা ঢাকা শহরে আপনারা একটা স্থান চুজ করেছেন, 5 কাঠা কিংবা 2 কাঠা জমির উপরে আপনারা ট্রেনিং সেন্টারটি দিবেন। এই যে জমিটা, যে স্পেস, এই স্পেসের উপর যে ট্রেনিং সেন্টারটা স্থাপন করবেন, এটাই হচ্ছে হোস্টিং। সো আশা করি বুঝতে পেরেছেন যে ডোমেন কি, হোস্টিং কি। এবং ডোমেন হোস্টিং এর মধ্যে আমাদের ওয়েবসাইটটাকে কিভাবে রাখা হয়, এটা যদি বলি, আমাদের সাপোজ আপনারা ডোমেন হোস্টিং কিনলে, আমি যেহেতু একটা ডোমেন নাম অলরেডি কিনে রেখেছি, tasksoftwaresIT.com নামে আমি একটা ডোমেন নেম কিনে রেখেছি। সো ডোমেন হোস্টিং কি এটা তো আপনারা অলরেডি জেনে গিয়েছেন। এবার ডোমেন হোস্টিং এর মধ্যে কিভাবে কাজ করতে হয় জাস্ট একটু ধারণা দেব। সো এই কন্ট্রোল প্যানেল, ডোমেন হোস্টিং কিনলে আপনাদের একটা সি প্যানেল দিবে, সি প্যানেল অর্থাৎ কন্ট্রোল প্যানেল দিবে। সো কন্ট্রোল প্যানেলে প্রবেশ করার জন্য আপনারা ডোমেন নেম স্ল্যাশ সি সি প্যানেল লিখতে পারেন, অথবা এখানে স্টুডিও 2083, অথবা কারো কারো 2082 দেওয়া থাকে। সো এটা ভেরি করে। সো এটা যদি দিয়ে ইন্টারফেস করি, আমাদের এখানে লগ ইন করতে বলছে। সো আপনারা সিম্পলি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করলে, আমি অলরেডি লগ ইন করে রেখেছি, লগ ইন করলে যে এরকম একটা ইন্টারফেস পাবেন। সো ডোমেইন হোস্টিংয়ের মধ্যে অনেকগুলা ফাইল, ইনফরমেশন, বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস থাকে। সো এই জিনিসগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে স্টেপ বাই স্টেপ জানবো। সো আজকের এই ক্লাসে জাস্ট অল্প একটু ধারণা দেব। সো আমরা সাপোজ যে youtube.com, এটা তো আর এমনি এমনি আসেনি, এটাকে আগে আমাদের ইন্ডেক্স করানো লাগছে। তো ইন্ডেক্স কিভাবে করাই, আমাদের সি প্যানেলে প্রবেশ করার পরে আমরা ফার্স্টে দেখতে পাই ফাইল ম্যানেজার। আচ্ছা, ফাইল ম্যানেজারটা যে দেখতে পাবেন, এটা কোনো কিন্তু বাধ্যতামূলক না। এগুলো ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিচে যদি থাকে, সাপোজ দেখেন আমি এটা সরাতে পারতেছি, সাপোজ আপনাদের ফাইল ম্যানেজারটা এরকম নিচেও থাকতে পারে। এরকম ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমি এগুলো আমাদের কাজের সুবিধার্থে যে এরকমভাবে সরাই নিয়েছি, ঠিক আছে। সো ফার্স্টে আছে ফাইল ম্যানেজার, ইমেজ। সো আমাদের মোস্ট অফ দ্য টাইম প্রয়োজন হয় ফাইল ম্যানেজার, পিএইচপি মাই অ্যাডমিন, মাই স্কিউএল ডাটাবেস, ইমেল অ্যাকাউন্টস,
তারপরে ফরওয়ার্ডার, এটা প্রয়োজন হয়। তারপরে হচ্ছে যে আচ্ছা আইপি ব্লকার, মানে কোন কোন কান্ট্রিতে আপনি ওয়েবসাইটটাকে দেখাইতে চাচ্ছেন না, ব্লক করে রাখবেন। সাপোজ ইন্ডিয়াত মনে করেন যে আপনার ওয়েবসাইটটা কেউ দেখতে পাবে না, এই আইপি ব্লকার থেকে ইন্ডিয়ার আইপিটা ব্লক করে রাখতে পারেন। তারপরে সফটওয়্যারের মধ্যে সফটওয়্যার ক্লাস অ্যাপটা প্রয়োজন হয়। এই যে সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টলার, তার মধ্যে আমরা শিখবো হচ্ছে ওয়ার্ডপ্রেস শিখবো। আচ্ছা ওয়ার্ডপ্রেস কি, এগুলো আমরা আজকেই জানবো অবশ্য, এবং পরবর্তী ক্লাসগুলোতে আমরা স্টেপ বাই স্টেপ ইন ডেপথে জানবো। সো যেহেতু এটা হচ্ছে ডোমেন হোস্টিং সম্পর্কে জানতেছি, সো ডোমেন হোস্টিং এর মধ্যে যদি সাপোজ ফার্স্টে আমরা ফাইল ম্যানেজারে যাই, ফাইল ম্যানেজারে আমি একটা রুট ডিরেক্টরিতে আমি একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে রেখেছি। সো পাবলিক এইচটিএমএল এর মধ্যে আমাদের যত কাজ আছে প্রত্যেকটা কাজ আমরা পাবলিক এইচটিএমএল এর মধ্যে করব। সো আমরা পাবলিক এইচটিএমএল এর মধ্যে অর্থাৎ রুট ডিরেক্টরিতে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে রেখেছি। সো আমার ওয়েবসাইটটা এখন দেখেন ভাঙাচোরা অবস্থায়। Oops. এই যে আমি জাস্ট ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে রেখেছি, এজন্য এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে। ফার্স্টে আমি আমার একটা নিজস্ব ওয়েবসাইট দেখালাম, ওটা এই যে লোকাল হোস্ট ড্রাইভ। সো আমরা যখন প্রত্যেকটা বিষয় ল্যাঙ্গুয়েজগুলো শিখবো, ওয়ার্ডপ্রেস শিখবো, এগুলো শেখার পরে যখন আমরা ফুল কাজ শিখে যাব, তখন আমরা এরকম সুন্দর সুন্দর ওয়েবসাইট ডিজাইন প্লাস ডেভেলপমেন্ট খুব সহজেই করতে পারবো। এখন দেখে গেলে মনে হচ্ছে আরে সর্বনাশ, কি কঠিন কাজ। আসলে সর্বপ্রথম প্রত্যেকটা কাজই শেখার সময় একটু কঠিন লাগে, এবং এই কাজগুলো শেখানোর পরে আপনারা মনে করছেন যে এখানে কোর্স করলেই সব শিখে যাবেন। আসলে কোর্স করলে সব কিছু শেখা যায় না, জাস্ট বেসিক ধারণা আসে। এবং বাস্তব প্র্যাকটিক্যাল লাইফে যখন আপনারা কাজ করতে যাবেন, তখন এই কাজগুলো করতে গেলে দেখবেন যে অনেক প্রবলেম ফেস করতে হবে আপনাদেরকে। এবং এই প্রবলেমগুলো ফেস করলেই আপনারা, এবং প্রবলেমগুলো ফেস করার পরে যদি এই প্রবলেমগুলোর সলিউশন পেয়ে যান, তখন আপনারা আস্তে আস্তে ইন ডেপথে ভালোভাবে শিখতে পারবেন। জাস্ট কোর্স করে কেউ কোনোদিন হচ্ছে এক্সপার্ট হতে পারে না, জাস্ট শিখতে পারে। সো আমার ব্যান্ডউইথটা খুবই কম, এই জন্য আমি লোকাল হোস্টে কাজ করে আমার যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে, তখন আমি এই যে এখানে সি প্যানেলে যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি, এখানে জাস্ট এসে পাবলিশ করলেই আমাদের ওয়েবসাইটটা দেখতে পাবেন। সো এখানে এই ওয়ার্ডপ্রেসের মধ্যে থিম ইনস্টল করতে হবে, তো বিভিন্ন কাজ আছে, এগুলো আমি এখন দেখাচ্ছি না, যখন ওয়ার্ডপ্রেস রিলেটেড কথা বলবো তখন ওইগুলো দেখব। আচ্ছা ডোমেন হোস্টিং এর কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছি। HTML CSS জাভাস্ক্রিপ্ট কনসেপ্ট অফ ডিজাইনিং ফ্রেমওয়ার্ক, বুটস্ট্র্যাপ, স্ট্যাটিক ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ম্যানুয়ালি রেসপন্সিভ ডিজাইন, এবং পাবলিশিং ওয়েবসাইট অন হোস্টিং সার্ভার। আচ্ছা এবার আমরা জানবো ওয়েব ডিজাইন শিখতে আমাদের কি কি ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। ফার্স্টে শিখবো আমরা এখন আপডেট ভার্সন HTML, এরকম হচ্ছে, আচ্ছা এভাবে লিখি HTML5, তারপরে CSS3, জাভাস্ক্রিপ্ট,
বুটস্ট্র্যাপ, HTML, CSS, JavaScript, jQuery, Bootstrap, MySQL, PHP। আচ্ছা, ওয়েব ডিজাইন শিখতে আমাদের বেসিকভাবে এগুলো শিখবো, এবং এগুলোর কিন্তু আমরা অ্যাডভান্স লেভেলের কাজ শিখবো না। অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে আপনাদের মিনিমাম 2 থেকে 2.5 বছর সময় লাগবে। ফুল স্ট্যাক ডেভেলপার হতে মিনিমাম 3 বছর সময় লাগবে, একজন এক্সপার্ট লেভেলে যদি ডেভেলপার হতে চান। আপনারা ওয়েব ডিজাইনটা শুধুমাত্র HTML অ্যান্ড CSS দিয়েই করে ফেলতে পারবেন, এবং এটার যে প্রাণদণ্ড, মেরুদণ্ড, ঠিক আছে, এগুলা দিতে চাইলে আপনাদেরকে PHP শিখতে হবে, জাভাস্ক্রিপ্ট শিখতে হবে, jQuery শিখতে হবে, বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ। সো এবার জানবো আমরা কি HTML কি, CSS কি, জাভাস্ক্রিপ্ট কি, এগুলা আসলে কোন ল্যাঙ্গুয়েজের কি কাজ হবে, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ এখন জানবো। আচ্ছা, HTML এর ফুল মিনিং কি, আর HTML দিয়ে কি বা হয়, রাইট? সাপোজ আমি যদি একটা ওয়েবসাইটে যাই, আচ্ছা fiverr.com-এ আসলাম। fiverr.com-এ আসার পর এখানে যদি আমরা রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্টে যাই, আচ্ছা ইন্সপেক্ট এলিমেন্ট কি, এগুলো আমরা সামনের ক্লাসগুলোতে বিস্তারিত জানবো। আমি আজকে এমনি ইন্ট্রো দিচ্ছি। সাপোজ আচ্ছা, আপনাদেরকে এখান থেকে দেখালে এখন বুঝবেন না, আমি জাস্ট এমনিতেই সিম্পলভাবে বোঝানোর ট্রাই করছি। HTML এর ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এটা কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? না, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, মার্কআপ ল্যাঙ্গুয়েজের কাজ কি? শুরুতে আমরা যখন ওয়েব ডিজাইন করব, ফার্স্টে আমাদের ওয়েবসাইটটাকে মার্ক করে নেব। আচ্ছা, আমি এটা কিভাবে গেলাম এটা এখন জানার দরকার নাই। ফার্স্টে যখন আমরা সাইট ডিজাইনের কাজ করব, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ দিয়ে যখন ডিজাইন করব, তখন সর্বপ্রথম আমাদেরকে HTML শিখতে হবে, এবং HTML শেখার পরে আমাদেরকে শিখতে হবে CSS। HTML দিয়ে আমাদেরকে ফার্স্টে ওয়েবসাইটটাকে মার্ক করে নিতে হবে। মার্ক করা বলতে, আমি এই যে আমার ওয়েবসাইটটা যদি দেখাই, ফার্স্টে দেখেন যে এখানে লিখেছিলাম আমার নাম এবং একটা টাইটেল দিয়েছি, কিছু সোশ্যাল লিংক দিয়েছি ফলো করার জন্য। উপরের দিকে আছে লগো, ডান দিকে আছে মেনু, ঠিক আছে। সো এগুলাকে ফার্স্টে আমরা আগে HTML দিয়ে মার্ক করে নিয়েছি, এবং এই মার্ক করার পরে আমাদের CSS দিয়ে এরকম সুন্দর করে ডিজাইন করেছি। CSS বলতে আমরা যে এখানে দেখেন, এখানে নীল কালারের মতো একটা কালার দিয়েছি, এটাকে বাম দিকে দিয়েছি, এবং এই ফটোটাকে আমি ডান দিকে দিয়েছি। এবং নিচের দিকে যদি আসি, এখানে আরেকটা জিনিস দিয়েছি, এখানে 3টা কলাম নিয়েছি, এখানে একটা রোয়ের মধ্যে 3টা কলাম নিয়ে আমরা এখানে
সুন্দর করে মার্ক করার পরে এগুলা সিএসএস দিয়ে সুন্দর করে ডিজাইন করেছি। সো ফার্স্টে আমরা আগে এইচটিএমএল দিয়ে মার্ক করব। সো এটা যদি ভিউ পেজ সোর্সে যাই, দেখেন এখানে শুধুমাত্র আপনারা এইচটিএমএল ট্যাগ দেখতে পাবেন। এগুলো প্রত্যেকটা হচ্ছে এইচটিএমএল ট্যাগ। আচ্ছা, এইচটিএমএল তো বুঝলাম, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, কিন্তু এইচটিএমএল এর আবার ট্যাগ কি, রাইট? আমরা এই ট্যাগ দিয়েই আমরা আমাদের বিভিন্ন কন্টেন্টগুলোকে র্যাপ করব, অর্থাৎ মার্কআপ করব। প্রত্যেকটা ওয়েবসাইটে গেলে দেখবেন আপনারা যে ডিআইভি পাবেন, তারপরে উপরের দিকে যে ডক টাইপ, এইচটিএমএল, হেড, মেটা, স্ক্রিপ্ট, মেটা লিঙ্ক, হ্যাঁ এগুলো প্রত্যেকটা ওয়েবসাইটে সেম পাবেন। কিন্তু কিছু কিছু জায়গায় দেখবেন যে একটু উলট পালট। প্রত্যেকটা ওয়েবসাইট তো আর একরকম না যে আপনাদের প্রত্যেকটা জায়গাতে একই রকম থাকবে। অলমোস্ট আপনারা যদি কোডিং জানেন অনায়াসেই এগুলা বুঝতে পারবেন। তো এগুলা দেখেন এখন ভিজি ভিজি অনেকগুলো কোড, কিছুই বুঝতেছেন না। ইভেন আমিও নিজেই কিছু বুঝতেছি না যে এখানে কী লেখা আছে, কোনটির মধ্যে কি আছে। যখন আমরা কোডিং নিজের ইচ্ছা মতো কোডিং করব এবং ক্লিন কোড করব, মানে আমার কোড যেন আরেকজনা বুঝতে পারে যে এই কোডটার মধ্যে কি করা আছে, কিভাবে করা আছে, ঠিক এভাবে করে করে আমরা সুন্দর ক্লিন, নিট অ্যান্ড ক্লিন করব। সো এইচটিএমএল ট্যাগ বিস্তারিত যদি বলি, এইচটিএমএল ট্যাগ হচ্ছে কিছু লেটার বা ওয়ার্ডের সমন্বয়ে গঠিত হয়। সো যদি আমরা এখানে W3 স্কুলে যাই, কোন ওয়েবসাইটে ঢুকলাম, চেঞ্জ করেছে নাকি লগো? তাই তো দেখছি। লগো তো মনে হচ্ছে আপডেট করেছে। আচ্ছা, তাই তো বলি, কি রে কোন ওয়েবসাইটে ঢুকলাম। আচ্ছা দেখেন, W3 স্কুলে ভিজিট করার পরে এখানে সুন্দর করে স্টেপ বাই স্টেপ এখানে সাজায় দিয়েছে যে কোনটার পরে কোনটা শিখতে হবে এবং কি কি শিখলে কি বেনিফিট হবে, এগুলো প্রত্যেকটা বিষয় এখানে দেওয়া আছে। যদি এইচটিএমএল এ ক্লিক করা থাকে, এই যে এইচটিএমএল টিউটোরিয়াল, হোম, ইন্ট্রোডাকশন, এডিটর, বেসিক, মানে প্রত্যেকটা বিষয় দেখেন এখানে ইন ডেপথে দেওয়া আছে কোনটার এইচটিএমএল এর মধ্যে কোনটার পরে কোনটা শিখব। এবং সিএসএস এ যদি যাই, সিএসএস এর সম্পর্কে হোম আছে, ইন্ট্রোডাকশন আছে, সিএসএস সিনটেক্স আছে, সিলেক্টর আছে, হাউ টু আছে। আচ্ছা, এগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। আচ্ছা, আমি বলেছিলাম কি এইচটিএমএল এর ফুল মিনিং হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আমি তো জানি জেনে বললাম যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আপনার সামনে যদি কেউ কোনো ব্যক্তি যদি না থাকে তাহলে কিভাবে জানতে পারবেন যে এটার ফুল মিনিং কি? সো এটা জানার জন্য আমরা খুব সহজেই যে ওয়ার্ডটা জানি না, সাপোজ এইচটিএমএল, এইচটিএমএল লিখবেন STAND, স্ট্যান্ড ফর লিখবেন, তাহলেই এর ফুল মিনিংটা পেয়ে যাবেন, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে সিএসএস এর ফুল মিনিং CSS স্ট্যান্ড ফর ক্যাসকেডিং স্টাইল শিটস। স্পেলিং স্টাইল। আচ্ছা, এই জাভাস্ক্রিপ্টের কি ওই একই রকম মিনিং আছে? জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট যদি দেখাই, আচ্ছা জাভাস্ক্রিপ্টের আগে আমরা এই দুটাকে ভালোভাবে ক্লিয়ার হয়ে নিই। ফার্স্টে ছিলাম কি এইচটিএমএল দিয়ে আমাদের ওয়েবসাইটটাকে মার্কআপ করতে পারি এবং সিএসএস দিয়ে আমরা মার্কআপ করা বিষয়গুলোকে, এলিমেন্টসগুলোকে আমরা সিএসএস দিয়ে সুন্দর করে ডিজাইন দিতে পারি। তারপরে জাভাস্ক্রিপ্ট একটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আবার কেউ কেউ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজও বলে থাকে। আচ্ছা, এনে যদি জাভাস্ক্রিপ্টে যাই, জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল, জাভাস্ক্রিপ্ট ইজ দ্য ওয়ার্ল্ড মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো
সো জাভাস্ক্রিপ্ট একটা পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট ইজ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়েব। জাভাস্ক্রিপ্টটা ওয়েবের জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। এবং জাভাস্ক্রিপ্ট ইজ ইজি টু লার্ন, মানে জাভাস্ক্রিপ্টটা সহজভাবে শেখা যায়, শেখাটা সহজ। দিস টিউটোরিয়াল উইল টেক ইউ জাভাস্ক্রিপ্ট ফ্রম বেসিক টু অ্যাডভান্স। এই যে এখানে স্টার্ট লার্নিং জাভাস্ক্রিপ্ট নাও, এখানে ক্লিক করলে আমাদের জাভাস্ক্রিপ্ট ক্লাস শুরু হয়ে যাবে। এই যে এখানে ক্লিক করার পরে দেখেন এখান থেকে জাভাস্ক্রিপ্ট ইন্ট্রোডাকশন। দিস পেজ কন্টেন্টস সাম এক্সাম্পল অফ হোয়াট জাভাস্ক্রিপ্ট ক্যান ডু। জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ এইচটিএমএল কন্টেন্ট, মানে এইচটিএমএল এর যে কন্টেন্ট আছে, যে এলিমেন্ট আছে, এই কন্টেন্টগুলোকে জাভাস্ক্রিপ্ট কোডিং দিয়ে খুব সহজেই পরিবর্তন করতে পারে, এখানে এটা বোঝাইছে। আচ্ছা, যখন আমরা জাভাস্ক্রিপ্ট শিখব ঠিক তখন আমরা জাভাস্ক্রিপ্টের ইন্ট্রোডাকশন শিখব, হোয়ার টু আউটপুট আছে এগুলো এখন দেখাচ্ছি না। তারপরে আছে কি যে কোয়েরি, জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি যে কোয়েরি। আমরা জাভাস্ক্রিপ্টের যে 2 লাইন কোড করব, সেই 2 লাইন কোডকে কনভার্ট করে আমরা যে কোয়েরিতে 1 লাইনে করে ফেলতে পারি, মানে শর্ট কোড। ওই ইয়াটাতে যাওয়া যায়। w3school.com না না না, যে আপনার যে ওয়েবসাইট, আমার ওয়েবসাইট। আচ্ছা, গেলাম। তো এই যে এগুলো এগুলো যে ভাঙাচোরা অবস্থায় যেগুলো দেখানো হলো, আমি ওইটার কথা বলছি আর কি। ওটাতে যেন এরকম ভাঙাচোরা অবস্থায়। হ্যাঁ, ফুললি ভাঙাচোরা অবস্থা হয়নি। আচ্ছা, আমাদের ওয়েবসাইটটা দেখি ভাঙাচোরা। আচ্ছা, আমি এখান থেকে না দেখিয়ে আচ্ছা, যে আপনার কোডিংটা, যেখানে আপনার কোডিংটা করা হলো, দেখতেছি এটা হচ্ছে আমার নিজস্ব কোডিং করে তৈরি করা। সো আমি এর ব্যাকএন্ডে গিয়ে দেখাচ্ছি যে সিএসএস যদি না থাকে তাহলে এই ওয়েবসাইটটা কেমন থাকে। ওপেন হচ্ছে, এত সময় নিচ্ছে। সর্বপ্রথম আমি যদি আমার ওয়েবসাইট থেকে সিএসএস ফাইলগুলো রিমুভ করে দিই, যে এই লেখাগুলোর মধ্যে তো আর কোনো লেখা দেখা যাচ্ছে না। এগুলো কি হচ্ছে ওই যে jQuery-র না মাই? এগুলো এইচটিএমএল ক্লাস ফন্টসাম, এই যে ফন্টসাম কিনে পাইছে। আচ্ছা, এগুলো সব শেখাবো, সমস্যা নাই। এগুলো মানে পরবর্তী কাজ এগুলো। আচ্ছা, আমি স্টাইল ডট সিএসএস থেকে oops, এগুলো সব ডিলিট করে দিচ্ছি। আমি যে সিএসএস কোডগুলো লিখেছি এগুলো ডিলিট করে দিলাম। দেখেন ওয়েবসাইটটা কেমন। সর্বপ্রথম আমাদের এই যে এরকম ভাবেই আসবে। এই যে দেখেন, এখন কি ওয়েবসাইটটা দেখতে ভালো লাগছে? একদম ভাঙাচোরা। এগুলোর কত সুন্দর ডিজাইন ছিল, এগুলা আমি সিএসএস ডিজাইন ডিলিট করে দেওয়ার পরে ঠিক এরকম চলে আসতেছে।
ঠিক, সর্বপ্রথম আমাদের কাজ হবে এটাই, এইচটিএমএল দিয়ে ফার্স্টে আমরা যেভাবে মার্ক আপ করব। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট, jQuery, এগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে বিস্তারিত জানবো। আজকে জাস্ট এমনিতেই কি কি ল্যাঙ্গুয়েজ শিখতে হবে এটা জানাচ্ছি। আচ্ছা, এরপরে বুটস্ট্র্যাপটা হলো সিএসএস এর এবং জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক। বুটস্ট্র্যাপ, হ্যাঁ, আমরা ম্যানুয়ালি অর্থাৎ হাতে নিজে লিখে যে কোডগুলো লিখবো, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, jQuery, এই কোডগুলো অটোমেটিক্যালি একটা ফ্রেমওয়ার্কের মধ্যে করে রেখেছে, কোডগুলো অলরেডি করে রেখেছে। জাস্ট ওই কোডগুলোর আমরা ক্লাসগুলো সিএসএস এর মধ্যে অ্যাপ্লাই করব। যে কোডটা, যে সিএসএস ক্লাসটা অ্যাপ্লাই করব, সেই সিএসএস ক্লাসের মধ্যে যে ডিজাইনটা আছে অটোমেটিক্যালি ডিজাইনটা হয়ে যাবে। এ কি ডাউনলোড করা লাগে না ওইটার সঙ্গে সংযুক্ত? হ্যাঁ, ডাউনলোড করে ইউজ করতে হয়। বুটস্ট্র্যাপের একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে ওখান থেকে। সো আমরা বুটস্ট্র্যাপই কেন শিখবো? বুটস্ট্র্যাপ বাদ দিয়ে তো আমাদের অন্যান্য ফ্রেমওয়ার্ক আছে। কারণ বুটস্ট্র্যাপ এজন্য শিখবো, এটা পপুলার, সবাই ইউজ করে, এবং এটা ইউজ করলে আপনাদের ওয়েবসাইটের লোডিং স্পিডটা। বুটস্ট্র্যাপের কাজটা মানে কেমন হয়ে থাকে, ডিসপ্লেতে কেমন দেখায়? বুটস্ট্র্যাপে একই, আমরা সিএসএস যে ম্যানুয়ালি ডিজাইন করি না, হ্যাঁ। কালার দিতে চাইলে কালার প্রপার্টি ইউজ করি, তারপরে ফন্ট ফ্যামিলি বাড়াতে চাইলে ফন্ট ফ্যামিলি। আর এই যে লেখাগুলা এরকম লড়াচড়া করবে, এগুলো কি বুটস্ট্র্যাপের? হ্যাঁ, এটা বুটস্ট্র্যাপ দিয়ে করা যাবে, কিন্তু এগুলো জাভাস্ক্রিপ্টের কাজ। ওই যে বললাম যে বুটস্ট্র্যাপ হচ্ছে সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি, বা সরি ফ্রেমওয়ার্ক। সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক হচ্ছে বুটস্ট্র্যাপ। ফ্রেমওয়ার্ক বলতে গেলে আমি বোঝাচ্ছি, আমি যেটা বুঝছি সেটা হচ্ছে এই লেখাগুলো হচ্ছে একটা ফ্রেমের মধ্যে থাকবে, আর ফ্রেমটাকে যে স্টাইল দেওয়া হবে সেই স্টাইল অনুপাতে লেখাগুলো লড়াচড়া সহ করবে, এরকম আর কি। আচ্ছা, আপনারা হয়তো বা অনেকেই বুটস্ট্র্যাপটা কি বুঝতে পারেননি। বুটস্ট্র্যাপ যদি সহজেই বলি, বুটস্ট্র্যাপটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। কিসের ফ্রেমওয়ার্ক? সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের, রাইট? আমরা হাতে লিখে যে কোডগুলা করব, এই কোডগুলা অলরেডি এই ফ্রেমওয়ার্কের মধ্যে করে দেওয়া আছে। আমরা জাস্ট ওর যে আইডি বা ক্লাস, ওই আইডি ক্লাসটা ইউজ করব, অটোমেটিক্যালি ওই ডিজাইনটা হয়ে যাবে। সো আমি যদি খুব সহজেই বলি, এখন বর্তমান সময়ে দেখেন যারা পিঠা তৈরি করে, হ্যাঁ, ছাঁচ আছে না? হুম, পিঠা তৈরি করার জন্য যে ছাঁচ আছে, অর্থাৎ ফ্রেম আছে। আচ্ছা, পিঠার কথাটা বাদ দিলাম, ইট তৈরি করে না, ইট। হ্যাঁ, ইট তৈরি করার জন্য আমরা যদি হাতে খুব সুন্দরভাবে মনে করেন যে চারকোনাসি করতে চাই, ভালোভাবে কিন্তু হবে না। এজন্য ইট তৈরি করার জন্য একটা কাঠের কিংবা তাই। স্টিলের, যাই হোক, একটা বক্স আছে। সুন্দরভাবে বক্সের মধ্যে কাদা দেয়, হ্যাঁ, দিয়ে পানি দিয়ে মিক্স করে দেয় ওর মধ্যে, দিয়ে সুন্দর করে আর কি তৈরি করে ফেললে। যে কাঠের যে বক্সটার কথা বললাম, এটা হচ্ছে ফ্রেম, ঠিক আছে না? হ্যাঁ, এই ফ্রেমটাই হচ্ছে ঠিক এরকম বুটস্ট্র্যাপ, মানে নাম দিয়েছে একটা বুটস্ট্র্যাপ, এটাকে ফ্রেমওয়ার্ক বলে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে মাই এসকিউএল এবং পিএসপি। আমরা এই পিএসপি যখন শিখবো তখন মাই এসকিউএল শিখবো, এই দুইটা। মাই এসকিউএলটা হচ্ছে একটা ডাটাবেস, আরও অনেকগুলো আছে, ওরাকেল আছে, তারপরে হচ্ছে যে এসকিউ লাইট আছে, মনগো ভিডিও আছে, মনগো ভিডিও আছে, ঠিক আছে, ম্যাজেন্টো আছে, অনেকগুলা আপনার ডাটাবেস আছে। তার মধ্যে সব থেকে পপুলার হচ্ছে মাই এসকিউএল। আচ্ছা, মাই এসকিউএল এর পরে শিখবো আমরা পিএইচপি। আচ্ছা, পিএইচপি কেন শিখবো? পিএইচপিটা হচ্ছে এখন বর্তমানে পপুলার একটা ল্যাঙ্গুয়েজ। পিএইচপি ফেসবুক ব্যবহার করে, আরও অনেক পপুলার ওয়েবসাইটগুলো ব্যবহার করে। আপনারা পিএইচপি না শিখে পাইথনও শিখতে পারেন, কারণ পাইথন, পিএইচপির কাজটা কি? পিএইচপির কাজ হচ্ছে ডাইনামিক করা, ডাইনামিক করা, আর পাইথনের? একই।
দুইটাই একই। ডাইনামিক করবে। হ্যাঁ, মানে এক একজনের সার্চ ইঞ্জিনের সার্চ দিলে এক একটা রেজাল্ট দেখাবে। এটাই তো ডাইনামিকের। ডাইনামিক যদি আরেকটু বিস্তারিত বলি, কোথ গেল আমার কথাটা, সাপোজ এই যে facebook.com-এ যাই, facebook.com-এ বিভিন্ন পোস্ট পাই না, হ্যাঁ, পোস্টের নিচে কি কি থাকে, শেয়ার বাটন থাকে, লাইক, বিভিন্ন কমেন্ট। কমেন্টস, রিয়্যাক্ট দেওয়া যায়, হ্যাঁ। হ্যাঁ, এগুলা যে আপনারা করেন, সাপোজ লাইক যে রিয়্যাক্টটা আছে, লাইক লাইক করেন, লাইক করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ডাটাবেজে সেভ হয়ে থাকে। হ্যাঁ, এটা কিভাবে হয়? এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে বলে দেওয়া আছে, ডাইনামিক করে দেওয়া আছে। যখন তুমি এই লাইক বাটনে ক্লিক করবা, তখন তুমি আমার এই ডাটাবেজে এসে একটা লাইক সেভ হয়ে থাকবা। এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ডাইনামিক করা আছে। ও ওটাও ডাইনামিকের কাজ। হুম। মানে আমরা ভিজুয়াল পার্টে যেগুলো ক্লিক 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 করে যেগুলো কাজ করব, দেখেন এখানে ক্লিক করলে কিন্তু কিছুই হচ্ছে না। না। যখন আমরা এই যে ইউটিউবে আসি কিংবা ফেসবুকে যাই, ফেসবুকে গিয়ে লাইক করি, ইনস্টাগ্রামে গিয়ে লাভ রিয়েক্ট দিই, এগুলো দেওয়া ডাইনামিক করা আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে, ঠিক আছে। এমনকি এই যে এইখানে ক্লিক করার সঙ্গেও সঙ্গে সঙ্গে কাজ করছে, এটাও ডাইনামিকের একটা আচ্ছা, এই যে অবয়ব। এখানে যদি এই গানটা ওপেন করি, হুম। আচ্ছা গানটা আমি অফ করছি। এখানে মনে করেন সাপোজ আমার এই গানটা পছন্দ হয়েছে, তাহলে আমি যদি এখানে লাইকে ক্লিক করি, দেখেন একটা কিন্তু লাইক যোগ হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ডাইনামিক করা আছে। এবং যদি পছন্দ না হয়, আমার ইচ্ছা মতো আমি এখানে ডিসলাইক করতে পারি। ডিসলাইক করলে এই ডিসলাইকটাও ডাটাবেজে সেভ হয়ে আছে। এবং শেয়ার, এই শেয়ারটাও ডাইনামিক করে দেওয়া আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। ওয়েবের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটা দিয়ে ডাইনামিক করে দেওয়া আছে। এবং নিচের দিকে আসলে কমেন্ট করতে পারি। এই কমেন্ট করার পর এখানে লেখার পরে এখানে যদি কমেন্টে ক্লিক করি, এই কমেন্টটা দেখেন এখানে নিচে যারা কমেন্ট করেছে তারা দেখতে পাচ্ছেন। হুম। এই কমেন্টটাও ডাইনামিক্যালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করে দেওয়া আছে। ঠিক আমি যদি একটা ডাইনামিক উদাহরণ দিই, আমি আমার নিজের সাইটটাকে পিএইচপি দিয়ে জাস্ট একটু ডাইনামিক করেছিলাম। সেটা হলো এই যে এখানে এখানে কন্টাক্ট আস যে বক্স, এটা আমি পিএইচপি দিয়ে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট যে করে বুটস্ট্র্যাপ দিয়ে ডিজাইন করার পর আমি পিএইচপি দিয়ে ডাইনামিক করেছিলাম। দেখেন এখানে যদি ডাইনামিক না করি, জাস্ট সিম্পল ডিজাইন করে রাখি, এখানে যদি এমডি সাপোজ এই ঘরগুলো ফিল আপ করলেন, নাম দিলেন, ইমেল দিলেন, ফোন নাম্বার দিলেন, সাবজেক্ট দিলেন, মেসেজ দিলেন। এবার এখানে সেন্ড বাটনে ক্লিক করলে তো জাস্ট ডিজাইন করে রাখলে এখানে মেলটা যাবে না, কিংবা রিডাইরেক্ট হয়ে আর একটা পেজে যাবে না। এটাকে আমার এই ব্যাকএন্ডে ডাইনামিক করে দেওয়া আছে। আচ্ছা, ডাইনামিক পেজটা দেখি, মেল কন্ট্যাক্ট ডট পিএসপি। পিএসপির কোডগুলো জাস্ট একটু দেখাচ্ছি। এই যে এখানে দেখেন, এই যে এগুলো সব পিএসপির কোড, এগুলো আমি এখানে ডাইনামিক করে রেখেছি। এবং এই যে এখানে যে দেখালাম, এই ইনপুট বক্সগুলো ফিল আপ করার পরে ঠিক ডিজাইনটা কিভাবে অ্যাপ্লাই হবে, আমি মেইলে নিব, এই মেইলে কিভাবে ডিজাইনটা দেখাবে, এটাও কিন্তু আমি এই যে এখানে বলে দিয়েছি ডিজাইন করে। এই যে এখানে পিএসপির মধ্যে আমরা প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ লিখতে পারি, এইচটিএমএল পিএসপির মধ্যে লিখেছে যেখানে, যেগুলো সব হচ্ছে পিএসপির কোড, এগুলো আমরা ডাইনামিক্যালি করে দিয়েছি। যে তখন যখন তুমি এখানে এই ঘরগুলো ফিল আপ করবা, ফিল আপ করে যখন তুমি সেন্ড বাটনে ক্লিক করবা, এই যে এখানে বলে দিছি সাকসেস, সেন্ড বাটনে ক্লিক করার পরে যদি মেলটা সাকসেসফুলি যায়, তাহলে তুমি লেখা দেখাবা ইউর মেল হ্যাজ বিন সেন্ড সাকসেসফুলি। এই মেলটা আমি এখানে লেখাটা বলে দিয়েছি। এই যে এখানে যখন সেন্ড বাটনে ক্লিক করবে, দেখেন এখন সেন্ড বাটনে ক্লিক করলে এখানে বলবে প্লিজ ফিল আউট দিস ফিল্ড, এখানে ফিল করতে বলছে। সাপোজ এটি ফিল করলাম, এবার যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে বলবে। এটাও কিন্তু আমার প্রোগ্রামিং কোডিং দিয়ে বলে দেওয়া লাগছে যে যখন তুমি এখানে কেউ ফিল আপ না করে যখন সেন্ড বাটনে ক্লিক করবা, তুমি তখন এখানে ওয়ার্নিং দিবা যে এই ঘরটা ফিল আপ করো, নাই ফিল আপ করো।
এগুলো সব ডাইনামিক কাজ। তো আচ্ছা, ওয়েব ডিজাইনের বেসিকভাবে জাস্ট আমি মনে হয় কিছুটা ধারণা দিতে পেরেছি। এবার আসা যাক আমরা ফ্রিল্যান্স ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ করব। আমরা ফ্রিল্যান্স ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য আমরা ওয়েব ডিজাইনটা জাস্ট বেসিকভাবে শিখব। বেসিকভাবে শেখা থাকলে আমরা ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করব। এখন যেহেতু বর্তমানে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের কাজের ব্যাপক চাহিদা। আচ্ছা, কোথায় যেন দেখলাম, এই যে এখানে যদি ওয়ার্ডপ্রেসে ক্লিক করি, আমরা ওয়ার্ডপ্রেসের হিউজ পরিমাণে কাজ দেখবো মার্কেট প্লেসে। তো তাহলে কি ওয়েব ডিজাইন শেখাটা কি বৃথা যাবে? না, এক কথায় বলবো যে না। কারণ আপনারা সামনে শিখবেন কি ডেভেলপমেন্ট, এবং ডেভেলপমেন্ট শেখার জন্য যদি আপনার বেসিক জিনিসগুলো যদি না জানেন তাহলে কিন্তু হবে না। এজন্য ফার্স্টে আমরা ওয়েব ডিজাইন শিখবো, এবং ওয়েব ডিজাইন শিখলে আমরা যে ওয়ার্ডপ্রেসের যে কাজগুলো করব, এই কাজগুলো আমাদের শিখতে খুব সহজ হবে। এবং এই প্রথমত একটু কঠিন মনে হলেও পরে ওটা খুব সহজ হবে। সহজে করতে পারবো। হুম। এবং ওয়েব ডিজাইনের যে কোডগুলো দেখালাম, এই কোডগুলো না শিখলে কি আপনি ওয়ার্ডপ্রেস শিখতে পারবেন না? হ্যাঁ, শিখতে পারবেন। যারা এসইও করে তারা কি ওয়ার্ডপ্রেস জানে না? ওয়ার্ডপ্রেস টুকটাক ওরাও জানে। সো আমরা হচ্ছে ডেভেলপার, এজন্য আমাদেরকে কোডিং জানতে হবে। যেহেতু আপনাদেরকে, আচ্ছা টিউটোরিয়ালটা অনেক লং হয়েছে তাই না? নামাজের তো টাইম হয়েছে। আচ্ছা, আমি বেশিক্ষণ আর ক্লাস নেব না, একটুখানি ক্লাস নিয়ে অফ করে দেবো ক্লাসটা। আচ্ছা, এখনই অফ করে দিচ্ছি।